দাড়িপাল্লা প্রতীক নিয়ে সুসংবাদ পেল জামাত। হাসিনার পতনের পর প্রথম বাজেটে যেসব পরিবর্তন আসছে জানাবো। নির্বাচনে বিএনপি সরকার মুখোমুখি এবং সর্বশেষ জানাবো জাপানে পাঠানো যাবে 1 লাখ কর্মী, বলল প্রেস সচিব। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাড়িপাল্লা প্রতীক নিয়ে সুসংবাদ পেল জামাত। সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী জামাতের নিবন্ধন এবং দাড়িপাল্লা প্রতীক বহাল। উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করেছেন আপিল বিভাগ। রবিবার দলটির পক্ষে করা আপিল গ্রহণ করে রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর ফলে জামাতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবীরা। হাসিনার পতনের পর প্রথম বাজেটে যেসব পরিবর্তন আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট। 2025-26 অর্থ বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে তা স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ব্যতিক্রমে একটি বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। এটি হবে চলতি অর্থ বছরের তুলনায় ছোট এবং সংসদের বাইরে ঘোষণা করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা বিদায়ী আওয়ামী লীগ সরকারের প্রণীত 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। বিশেষজ্ঞদের মতে এই বাজেটের মূল লক্ষ্য হবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্বল্প আয়ের মানুষকে সুরক্ষা দেওয়া। সাংবিধানিক কাঠামোর ব্যত্যয় এবং সংসদ না থাকায় এবার সংসদে বাজেট উপস্থাপন করা সম্ভব নয়। ফলে আসন্ন বাজেটটি সরকারি টেলিভিশন, বিটিভি সহ বেসরকারি গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সোমবার বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে বাজেট বক্তব্য দেবেন। রাজস্ব ও ব্যয়ের খসড়া চিত্র: মোট আয় 5,64,000 কোটি টাকা, এনবিআর থেকে 4,99,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত 19,000 কোটি, কর বহির্ভূত আয় 46,000 কোটি, অনুন্নয়ন ব্যয় 4,86,900 কোটি, উন্নয়ন ব্যয় 2,03,000 কোটি, বাজেট ঘাটতি 2,26,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ঋণ থেকে 1,21,000 কোটি এবং বৈদেশিক ঋণ থেকে 1,05,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: মূল্যস্ফীতি 6.5% সীমিত রাখার লক্ষ্য, জিডিপি প্রবৃদ্ধি 5.5%, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান বাজেট পরিকল্পনায় গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট সংস্কার, নির্মাণ কাজে জোর দিয়ে কর্মসংস্থান তৈরির কথা বলা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকার ভোগীর সংখ্যা বাড়ানো হবে বলেও জানা গেছে। এই ব্যতিক্রমী বাজেট ঘোষণার পর অর্থ মন্ত্রণালয় নাগরিকদের কাছে মতামত চাইবে, যা যাচাই বাছাই করে 23 জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য পেশ করা হবে। সেখানে অনুমোদিত বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে 1 জুলাই 2025 থেকে কার্যকর করা হবে। নির্বাচন নিয়ে বিএনপি সরকার মুখোমুখি। গত 16 বছরের ক্রমবর্ধমান দুর্নীতি, অপশাসন ও কর্তৃত্ববাদী শাসকদের জনবিচ্ছিন্নতার ফলে সাধারণ মানুষের অসন্তোষ চরমে পৌঁছায়। জনরোষের কালো মেঘ কালবৈশাখী রূপে তাণ্ডব চালায় স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে 24 জুলাই গণঅভ্যুত্থানে। তরুণ প্রজন্মের হাত ধরে আসা এই গণঅভ্যুত্থান সুযোগ সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার। তবে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের নির্বাচিত সরকারেই একমাত্র পথ হতে পারে বলে মনে করে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা মনে করে যে কারণে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে হবে। এই দাবিতে নতুন ক্যাম্পেইন শুরু করেছে দলটির ইন্টেরিয়াম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর। অন্যদিকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে নতুন বাংলাদেশ করতে সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না। যথাযথ সংস্কার করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে জাতীয় নির্বাচন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার এবং দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন নিয়ে
অন্তর্বর্তী সরকারকে রীতিমতো আলটিমেটাম দিয়েছে। গত বুধবার ঢাকার নয়াপল্টন এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির শীর্ষ এই নেতা বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভেতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন, জাতীয় নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া হচ্ছে। তবে নির্বাচনের জন্য যে রাজনৈতিক চাপ বাড়ানো হচ্ছে তাতে জনগণের চাওয়া পাওয়ার বহিঃপ্রকাশ কতটুকু সেদিকটি অবশ্যই সরকারকে গুরুত্ব দিতে হবে। একই সাথে সরকারকে তার অবস্থান থেকে স্পষ্ট করা উচিত কেন ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয়। তারা কোন বিষয়গুলো সংস্কার করতে চান সেগুলোর স্পষ্ট ধারণা দিতে হবে। অন্যদিকে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির মতামতকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে অনড়, তখন নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যে কোনো পরিস্থিতিতে আগামী বছর জুনের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন আয়োজন করবে। তিনি আরো বলেছেন, সব দল নয়, শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। আগে কখনো নির্বাচন নিয়ে এভাবে সরাসরি বিএনপিকে ইঙ্গিত করে কথা বলেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন অস্বস্তি। এর আগে নির্বাচন করিডোর ও সংস্কার নিয়ে সশস্ত্র বাহিনীর সাথে দূরত্ব তৈরি হয়েছিল। তখন ডিসেম্বরে নির্বাচন হবে এই কথা বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেসে সংস্কার ও করিডোর নিয়ে মতামত জানিয়েছিলেন তিনি। তখনই রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় গুমুট পরিস্থিতি। এরপর বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দৃশ্যত নিজের পক্ষে রাজনৈতিক দলগুলোর সমর্থন আদায় করে নিয়েছিলেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকের পর দৃশ্যত সশস্ত্র বাহিনীর সাথে সরকারের সমন্বয়হীনতা কেটে যায়। তবে নির্বাচন নিয়ে সরাসরি মুখোমুখি অবস্থানে চলে গেছে সরকার ও বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের দুদিন পর নির্বাচন নিয়ে নিজেদের হতাশার কথা জানাই বিএনপি সিনিয়র নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রূপালী বাংলাদেশকে বলেন, সরকারের ভেতর বাইরে ভিন্ন কোনো মতলব আছে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তারা কোন ষড়যন্ত্র করছে কিনা তা নিয়ে সন্দেহ বাড়ছে মানুষের মনে। সরকার বলেছিল অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। দেশে এমন কি ঘটলো, তারা জুন চলে গেল, আগামী এক মাসের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব। রাজনৈতিক দলগুলো যেসব বিষয় ঐক্যমত হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে যেসব সংস্কার কেন করছে না, যাই বলুক নির্বাচন ডিসেম্বরে হওয়া ভালো। যদি সরকার টালবাহানা করে তবে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করব। ভোটের দাবিতে গত ১.৫ দশক তো রাজপথে ছিলাম নাকি? এখনো যদি ভোটের জন্য আন্দোলন করতে হয় সেটি হবে দুঃখজনক। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করেছেন, বিএনপি নির্বাচনের দাবিতে মাঠে নামার হুমকি দিলেও এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি। নির্বাচন আদায়ে বিএনপি আন্দোলন শুরু করলে ফের উত্তপ্ত হয়ে উঠবে দেশের রাজনীতি। আর তেমন পরিস্থিতিতে ঘটে যেতে পারে ভিন্ন রকম কিছু। নির্বাচনে সরকার ও বিএনপির মুখোমুখি অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান রূপালী বাংলাদেশকে বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য দ্রুত নির্বাচনের বিকল্প নেই। একই সাথে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতার জন্য রাজনৈতিক দল ও জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করা উচিত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দায় সরকারের, ফলে তাদের দায়মুক্ত হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা যদি শক্ত অবস্থান নেয় এবং সরকারকে সহযোগিতা না করে তবে সরকারকে দুর্বল করবে। সেই স্থান থেকে সরকার এবং বিএনপির উচিত একে অন্যের সঙ্গে আলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা। কিভাবে সরকার যদি বিএনপির দাবির যথার্থ মূল্যায়ন করতে না পারে তবে এটিও তাদের ব্যর্থতা। যদি নির্বাচন ইস্যুতে সুষ্ঠু সমাধান না আসে তবে সরকারই দায়ী থাকবে। তিনি আরো বলেন, মহাসংকটের পরও ৩ মাসের মধ্যে নির্বাচনের ইতিহাস আছে। একটি সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিলে 3 মাসই পর্যাপ্ত সময়। দেশে যত ভালো নির্বাচন হয়েছে তার জন্য 3 মাসের সময় পর্যাপ্ত ছিল। সরকারকে নাগরিকদের মনোভাব বুঝতে হবে। এদিকে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবিতে নতুন ক্যাম্পেইন শুরু করেছে বিএনপি। ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর শিরোনামে ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাইড পেজ থেকে শুরু করা হয়েছে। গত বুধবার ঢাকায় অনুষ্ঠিত তারুণের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার করে দেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরেই নতুন ক্যাম্পেইন শুরু করে দলটি। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক দল
দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেখানে প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি সমর্থনে যে আশা করেছিল অন্তর্বর্তী সরকার তা পূরণ করে বিএনপি জানায় তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায়। তবে রোডম্যাপের বিষয়ে যথার্থ কোনো উত্তর সরকার পক্ষ থেকে না আসায় বিএনপির তারুণ্যের সমাবেশ অন্তর্বর্তী সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র নেতারা। নির্বাচনের রোডম্যাপ না দেয়াকে ক্ষমতা ধরে রাখার লোভ বলে বর্ণনা করেন তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।